সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা মব করে তারা যে কোনো সংজ্ঞায় অপরাধী। মব একটা অপরাধ। একটা অপরাধ কখন ঘটে? যখন অপরাধ করার মতো সুযোগ থাকে তখন একজন অপরাধী অপরাধী হয়ে ওঠে এবং অপরাধ করে থাকে। বর্তমান সময়ে অপরাধ করার একটা অপার সুযোগ চলছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশের ক্ষমতায়, তখন দেশের অপরাধের একেবারে বিস্তীর্ণ উদ্যানের মতো হয়ে আছে এই বাংলাদেশ। সেখানে যে যার মতো করে অপরাধ করছেন। যারা চিহ্নিত অপরাধী না, তারা মব করে অপরাধ করছেন। তারা কি অপরাধী না? এই অপরাধীদের কাছে আপনি যদি নরম সুরে, আপনি যদি ক্ষমা চেয়ে, আপনি যদি পা ধরে বলেন যে অপরাধ কইরেন না, তারা কি থামবে? বা তাদেরকে কি এভাবে থামানো যাবে? নিশ্চয়ই না। কিন্তু গত ৭ মাসে এই মবকে থামানোর জন্য আমাদের সরকার কিছুই করেনি। যখন সরকার দেখলো মব সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে চুরে যেখানে সেখানে ওকে তাকে ধরে মারধর করে হত্যা করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করে, নেতাদের মারধর করে, মেরে কুপিয়ে হত্যার পর যখন সরকার দেখছে এদেরকে আসলে আর কোনোভাবেই থামানো যাচ্ছে না, এখন এরা ধীরে ধীরে দেশের নারীদেরকে ধরে ওড়না পরিয়ে দিচ্ছে। তারপরে বিভিন্ন সাধারণ মানুষকে, যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, যাদের মানে রাজনৈতিক কোনো অ্যাসপিরেশন নাই, এরকম সাধারণ লোকদেরকেও ধরে এরা হচ্ছে মব করেই যাচ্ছে। তো সরকার এখন কঠোর হচ্ছে, কিন্তু গত ৭ মাসে এই মবকারীদেরকে থামানোর কোনো চেষ্টাই এই সরকার করেনি। কিন্তু সরকার যখন দেখলো দেশকে এরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তখন সরকার কঠোর হচ্ছে। তাহলে সরকার এখন বলছে যে হচ্ছে যারা এখন মব করবে তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদেরকে ধরা হবে, যেখানেই মব হবে সেখান থেকেই ধরা হবে। আমার একটা প্রশ্ন, এতদিন ধরে যারা মবকে উস্কে দিয়েছে, যারা মব তৈরি করেছে, যারা মব করে অন্যের বাড়ি ঘরে হামলা করেছে, ভাঙচুর চালিয়েছে, তাদেরকে কি ধরবেন? ধরেন, মবের তো নানান সময় ঘটেছে গত ৭ মাসে। সবচেয়ে বড় মবটি আমরা কখন দেখেছি? মানে যে মব করে অনেক মানুষ জড়ো করে একটা ঘর ভেঙে দেওয়া হয়েছিল, একটা মানুষকে হত্যা করা হয়েছিল, সবচেয়ে বড় মব কোনটি? নিশ্চয়ই ৩২ নম্বরে যে মবটি হয়েছে সেটি। আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যার এতদিন ধরে কোনো দপ্তর ছিল না, কোনো মন্ত্রণালয় ছিল না, নাহিদ ইসলাম পদত্যাগের পর তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তিনি এখন তথ্য উপদেষ্টা। তিনি বলেছেন মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগে যারা মব করেছে তাদের বিরুদ্ধেও কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের কর্মকাণ্ডে, তাদের বিরুদ্ধেও মানুষ মামলা করতে পারে। এই মাহফুজ আলমের কাছে আমার একটা প্রশ্ন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনায় কেউ যদি মামলা করে, আপনি কি মামলা নেবেন? বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন কে, বা এই মবটি সৃষ্টি করেছেন কে? বাংলাদেশের সব মানুষ জানে যেই লোকটি এটি করেছেন তিনি নিজেও এটি স্বীকার করেছেন। পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে বাংলাদেশে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুরের ইন্ধন তিনি দিয়েছেন। তার সঙ্গে আরো একজন ছিলেন, ইলিয়াস হোসেন। একেবারে উৎসব করে মব তৈরি করে এই বাড়িটি ভাঙচুর করা হয়েছে। আরো বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমি এখন এই মাহফুজ আলমের কাছে আমার প্রশ্ন, এখন যদি কেউ পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করতে যায়, আপনি কি সেই মামলাটি নেবেন? ধরেন আমি আমি এই আমার অফিসের পাশেই হচ্ছে ৩২ নম্বরের বাড়িটি। এই বাড়িটি যখন ভাঙচুর করা হচ্ছিল তখন আমার নিজের মধ্যে এত পরিমাণ ভীতি কাজ করছিল যে আমি আসলে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কি হতে পারে, বা আসলে এই ভাঙচুর কতটা বিস্তীর্ণ হতে পারে, কতটা ছড়িয়ে পড়তে পারে যে আমার অফিসটাও ভাঙচুরের কবলে পড়তে পারে, এই ভয়টা আমার মধ্যে ছিল। এখন আমি যদি আমি যদি সংক্ষুব্ধ হয়ে, যে এরকম মব কালচার আমি দেখতে চাই না, যদি ওই ঘটনায় আমি যদি পিনাকি ভট্টাচার্য, তিনি স্পষ্টত ইন্ধন দিয়েছেন, তিনি এই মব তৈরি করেছেন, তিনি সহ সেখানে যারা জড়ো হয়েছে, আমরা জানি বিভিন্ন গণমাধ্যমে তাদের ছবি রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, এগুলো বিশ্লেষণ করে যদি আমি মামলা করতে যাই, সরকার কি এই মামলাটি নেবে? আমি জানি সবার আগে কি করবে। সবার আগে আমাকে আওয়ামী লীগের দালাল বলে, দোসর বলে আমাকে হচ্ছে উল্টা মবের কবলে দেবে, না হলে হচ্ছে থানায় ঢুকিয়ে দেবে।
ঠিক এই ঘটনাটি ঘটবে। আর পিনাকি ভট্টাচার্য তো এখন হচ্ছে একেবারে পীর সাহেব, তার বিরুদ্ধে এখন আসলে কিছু বলাও যাবে না। সে এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাধরদের একজন, তার বিরুদ্ধে আসলে কিছু বলা যাবে না। তো সেটাই ঘটছে। তো আমাদের আসলে মাহফুজ আলম কি বলেছেন, এখন কি মব থামানো যাবে কিনা এইসব বলে, আবারও কি মাহফুজ আলমকে মাপ চাইতে হয় কিনা মব যারা করছেন তাদের কাছে, সেসব নিয়ে কথা বলবো। তো সবার আগে জেনে নিই তিনি আসলে কি বলেছেন বা কি বলতে চেয়েছেন। তিনি বলছেন এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনি মব জাস্টিস করেন না কেন তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বলতে মানে রবিবার, রবিবার 9 মার্চ তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। তাহলে গত 7 মাসে কেন এই সিদ্ধান্তটি নেননি? নাকি এই ভাঙচুরটা আপনারাই চেয়েছেন এটুকু অন্তত হোক? নাকি মবকে একটা শক্তিশালী জায়গায় পৌঁছা পর্যন্ত আপনারা সময় নিয়েছেন? কি মানে কি করতে চেয়েছেন? নানান প্রশ্ন কিন্তু এখানে থেকেই যাচ্ছে। জনগণকে জানাতে চাই, যেখানে মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, লিঙ্গের বর্ণের জাতের হোক না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব, মানে একেবারে কঠোর ভূমিকায় চলে যাবে। তিনি আরো বললেন যে হচ্ছে জাত দেখা হবে না, ধর্ম দেখা হবে না, বর্ণ দেখা হবে না, নারী পুরুষ পুরুষ দেখা হবে না। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হোক বা ধার্মিক হোক, যেই হন না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7 মাস পরে আমাদের উপদেষ্টাদের ঘুম ভেঙেছে। 7 মাস পরে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে তারা মবকে কন্ট্রোল করবে, যেখানে মব তৈরি হবে সেখান থেকেই তারা গ্রেপ্তার করবে। কতটা হাস্যকর একটা পরিস্থিতি বাংলাদেশে। এই যে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পর থেকে তীব্র একটি অরাজক পরিস্থিতি চলছে হচ্ছে বাংলাদেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে খুবই বাজেভাবে অবনতি হয়েছে। সরকার শুরুর দিকে একটা হচ্ছে অভ্যুত্থানের পর সরকার গঠন হলেও একটা অভ্যুত্থানের মানে পরবর্তী সময় আসলে কি ঘটে, একটা ধ্বংসস্তূপে তৈরি হয়, রূপান্তরিত হয়। সেখান থেকে সরকার কিন্তু ধীরে ধীরে কিছুটা হামাগুড়ি দিয়ে হলেও কাটিয়ে উঠছিল সমস্যাগুলো। কিন্তু যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িঘর ভাঙা হলো, সারা দেশে আওয়ামী লীগের বাড়ি ভাঙা হলো, গাজীপুরে একজন সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙতে গিয়ে যেখানে হচ্ছে মারধরের শিকার হলো, এরপরে অপারেশন ডেভিল হান্ট দিতে হলো। মানে আপনি যারা আগে ভাঙতে গেল তাদেরকে ধরলেন না, যারা ভাঙচুর প্রতিরোধ করতে গেলেন তাদের জন্য আপনি অপারেশন ডেভিল হান্ট দিয়ে দিলেন। তার মানে মবকারীদেরকে এক ধরনের সেফ গার্ড আপনারা দিয়েছিলেন, এক ধরনের পৃষ্ঠপোষকতা আপনারা করেছিলেন। এরপরেই মব আপনাদের মানে যে নিয়ন্ত্রণ, সরকারের যে আইন শৃঙ্খলার যে মানে এক ধরনের কাঠামো, সেই কাঠামোর ঊর্ধ্বে চলে গেছে। এই মব এখন বাংলাদেশের যে কোনো কিছুর চেয়ে শক্তিশালী। এরা চাইলে যে কোনো কিছুই করে ফেলতে পারে। সেই ঘটনাটি এখন হচ্ছে মানে যখন ঘটে যাচ্ছে তখন হচ্ছে সরকার নড়ে চড়ে বসছে। কিন্তু এই সরকার এখন নড়ে চড়ে বসলেও তারা কি আসলে সেটিকে কন্ট্রোল করতে পারবে কিনা সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই বুঝে গেছে। আপনারা দেখেন তিনি আরো বলছেন, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সামনে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো থানাও ঘেরাও থেকে শুরু করে মানে থানা ঘেরাও করলে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো। সেখান থেকে গ্রেপ্তার থেকে শুরু করে সেখানেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব অংশীজনকে বলে দিয়েছে। তিনি বলেন, আগে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা আমাদের জায়গা থেকে যদি ব্যবস্থা নিতে পারি, এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি, সম্পত্তি দখল বা যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা, অস্থিরতা, নৈরাজ্য তৈরি হয়েছে, এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স। মানে জিরো টলারেন্স শেখ হাসিনা আমাদেরকে এতই বলেছেন, এই শব্দটা শুনলেও এখন ঘৃণা লাগে। মানে শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে বিষয়ের জিরো টলারেন্স, ব্যাংক খাত নিয়ে তার জিরো টলারেন্স, মানে নানান খাত, করোনা নিয়ে তার জিরো টলারেন্স, সবকিছুই তার সব জিরো টলারেন্সই মানে বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। এখন এই সরকার শেখ হাসিনা সেই বয়ান, সেই জিরো টলারেন্স করে আসলে তারা কি করতে পারবে দেখা যাবে, মানে কিছুই করতে পারবে না। সেখানে আসিফ নজরুলও ছিলেন, আমাদের আইন উপদেষ্টা। তিনি বলেছিলেন, আজকের সভাটি শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে হয়েছে। আপনাদের মতো আমরা
প্রত্যেকেই বিরক্ত। আপনারা 7 মাস পরে এসে বিরক্তি প্রকাশ করছেন। বাংলাদেশের মানুষ আপনাদের সরকার গঠনের 1 মাস পরেই আপনাদের উপর বিরক্ত হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষ তখনই বুঝে গেছে আপনারা আসলে বাংলাদেশের এই রাষ্ট্র পরিচালনার জায়গায় যে কতটা অদক্ষ সেটা বাংলাদেশের মানুষ অনেক আগেই বুঝে গিয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের আরো অনেক কঠোর হতে হবে। আমাদের কঠোর হওয়ার সময় এসেছে। এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে। ওই যে যেটা বললাম 7 মাস পরে এসে তারা হচ্ছে আপনি হচ্ছে কি মানে ধরেন একটা জায়গায় একটা মানে কিছু একটা তৈরি হচ্ছে, তৈরি হতে হতে এটা ধীরে ধীরে তৈরি হচ্ছে, ধরেন প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে, তো এটা পরিবেশের জন্য খারাপ। তা আপনি দেখলেন কি আসলে এটা কত বড় হয় আমি একটু দেখি, হ্যাঁ, বা এটা প্রাকৃতিক ভাবেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কিনা আমি দেখি। কিন্তু এটা তৈরি হইতে 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 কি হইলো, হিমালয় হয়ে গেল। তখন আপনার আর এটার ভাঙার মতো সেই শক্তি নেই। এই মবও বাংলাদেশে অপরাধের জায়গায় হিমালয়ের পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের পুলিশের, বাংলাদেশের সবগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্র হয়েও, সবগুলো তো এখন একত্রেই রয়েছে, সেনাবাহিনীও মাঠে রয়েছে, বিজিবিও মাঠে রয়েছে, সবাই মাঠে রয়েছে, তাও কি এই মবকে থামাতে পারছে? এই মব এখন হিমালয়ের মতো হয়ে গেছে। এদেরকে কিভাবে যে এই সরকার নির্মূল করবে কিংবা এদের কবল থেকে যে দেশকে রক্ষা করবে, মানে আমার কোনোভাবে বুঝে আসছে না। বাংলাদেশের মানুষও আসলে এটা বুঝতে পারছে না। আমি নানান জায়গায় মানুষের মন্তব্য দেখি, নানান নিউজে হচ্ছে মানুষের মন্তব্য দেখি, নানান নিউজের শেয়ারে গিয়ে হচ্ছে কমেন্ট সেকশনে মানুষের মন্তব্য দেখি। আপনারা বলতে পারেন এগুলো আওয়ামী লীগের, আপনারা বলতে পারেন এগুলো পতিত সরকারের দোসরদের, আওয়ামী লীগের দোসরদের, সব অনেক কিছুই বলতে পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এই মব নিয়ে খুবই বিরক্ত, খুবই মানে এতটাই বিরক্ত যে এই সরকারের উপর যে খুব বেশি মানুষের আস্থা আছে সেটা আর বলা যাবে না। আমার আবারও সেই প্রশ্ন, মাহফুজ আলম বলেছেন আগের যে মবগুলো হয়েছে কেউ মামলা করলে সেগুলোর বিচার হবে, করবেন কি? আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি উৎসব করে ভাঙচুরের বিচার করবেন? সেখানে মবকারী যারা ছিলেন তাদের সবার ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকায়, টেলিভিশনে ছড়িয়ে ছিটিয়ে আছে। চিহ্নিত করে কি তাদেরকে গ্রেপ্তার করবেন? করবেন না। সরকারের পক্ষ থেকে কি কোনো মামলা করবেন? করবেন কি করবেন না সেটা আপনারাই ভালো বলতে পারেন। তবে বাংলাদেশের মানুষ জানে আসলে আপনারা কি করবেন আর কি করতে পারবেন না। মাহফুজ আলম এখন হঠাৎ করে বললেন, এর আগেও তিনি বলেছিলেন মবকে থামতে বলেছিলেন, এরপরে মবের লোকজন হচ্ছে যখন তার বিরুদ্ধে তার পদত্যাগ নিয়ে কথা বলা শুরু করলো, মাহফুজ আলম এই উপদেষ্টার পদটি ছাড়তে পারেননি, কিন্তু তিনি তাদের কাছে ক্ষমা চেয়েছেন। এরকম ক্ষমতার লোভ নিয়ে আপনারা আসলে দেশকে কতটুকু মানে একটা সুশৃঙ্খল একটা শান্তির দিকে নিয়ে যেতে পারবেন সেটা আপনারাই ভালো বলতে পারেন। আবারও না জানি মাহফুজ আলমকে ক্ষমা না চাইতে হয়, সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে কালকে যদি মব আবার খেপে যায়, মবের লোকজন যদি আবার খেপে যায়, মাহফুজ আলমকে হয়তো হয়তো এক সরকারের থেকে কয়েকবার ক্ষমা চাওয়ার নজিরবিহীন ঘটনা দেখাতে হবে বাংলাদেশের মানুষের সামনে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।